নমস্কার। আজকে 2009-এর যে নিয়োগ সম্পর্কিত একটা পোস্ট করা হয়েছে সেটা নিয়ে বেশ কিছুজন জানতে চেয়েছেন। তো সেটা নিয়ে সংক্ষেপে এখানে আলোচনা করব। বিস্তারিত আপনার যদি দরকার হয়, প্রয়োজন হয়, আপনি পরে জেনে নিতে পারেন। শেষ পর্যন্ত শুনবেন। সংক্ষিপ্তভাবে আলোচনা করব, ডিটেলসে বলবো না। 2009-এর নিয়োগ সম্পর্কিত যারা যারা লাইভে আসেন, যদি এরকম কোনো ক্যান্ডিডেট থেকে থাকে যে 2009-এর নিয়োগ প্রক্রিয়া ছিল বঞ্চিত, তাদেরকে শেয়ার করতে পারেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। শুভদীপ দা এসছে, প্রতিভা অধিকারী এসছে, চোরেশ্বর দা এসছে, অর্পণ দা এসছে, বিদেশ দা এসছে। যে পোস্টটা করা হয়েছে 2009 নিয়ে, সেটাই অনেকে জানতে চাচ্ছিলেন। সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে বলবো, বিস্তারিত বলবার প্রয়োজন এখনই নেই। যদি আপনাদের কাজে লাগে তাহলে বিস্তারিত বলা হবে পার্সোনালভাবে। 2009 প্রত্যেকেই জানেন যে যে কটি জেলা বেশি চর্চিত, উত্তর 24 পরগনা, মালদা, দক্ষিণ 24 পরগনা আর হাওড়া। তার মধ্যে হাওড়ায় তো অনেককে নিয়োগ করে দেওয়া হয়েছিল। উত্তর 24 পরগনার সবে অনুমোদন মিলে গেছে শিক্ষা দপ্তর থেকে। সেটা বিভিন্ন মামলার চাপে পড়ে হয়েছে। মালদার ক্ষেত্রেও হবে সামনের 19 তারিখের মধ্যেই। তো অনেকেই এসছে। মোটামুটি প্রথম থেকে শুরু করছি। 2009-এ যে নিয়োগ প্রক্রিয়া অনেক টালবাহানার পরে একবার ক্যান্সেল হয়ে যায় পুরো, পরে নিয়োগ প্রক্রিয়া হয়। অনেক মামলার মধ্য দিয়ে পরবর্তীকালে আবার প্যানেল বের করতে হয়। সেখানেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল, অনেক কম মার্কস পাওয়া সবাই চাকরিতে জয়েন করেছে বলে অভিযোগ ছিল। সেই প্যানেলের উপরেও পরবর্তীকালে নানা মামলা হয়েছে এবং মামলাগুলো চলছিল। তো রিসেন্ট বেশ কয়েক বছর আগে সেখানে শূন্যপদ ক্রিয়েট করে চাকরির অর্ডার দেওয়া হয়েছিল। এগুলো প্রত্যেকে জানো, এই বিষয়ে আমি ঢুকছি না। তো তারপরে অনেকে চাকরিও হয়, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে গলদ দেখা যাচ্ছে এবং পরে আবার মামলা হয়। আবার বর্তমানে বিভিন্ন যে অর্ডারগুলো হলো যে সবাইকে মামলাকারী প্রত্যেককে নিয়োগ করে দিতে হবে, তো সেখানে দাঁড়িয়ে যারা যারা বর্তমানে এখন বঞ্চিত, যে বর্তমানে যে বিষয়টা হচ্ছে, যারা একটা নির্দিষ্ট ডেটের মধ্যে, নির্দিষ্ট তারিখের মধ্যে যারা মামলা করেছেন, শুধুমাত্র তাদেরকেই চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে। এবং এটা সব যে কটা জেলা ছিল সব জেলায় একই অর্ডার করা হয়েছে। এক একটা জেলায় এক একটা তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই তারিখের মধ্যে যারা যারা মামলা করেছো, সে আপনার মার্কস যাই থাকুক, কেউ 10 থাকুক, কারোর 11 থাকুক, কারোর 30 থাকুক, কারোর 35 থাকুক, যাই থাকুক, সবাইকে চাকরি দিয়ে দিতে হবে। মানে খুবই একটা সাংবিধানিক একটা কোর্ট সেটা এইরকম একটা রায় দিয়ে দিয়েছে। তো সেটা দুর্ভাগ্যজনক, কিছু করার নেই। তো সেই রায়ে অনেকে বঞ্চিত হয়েছেন। আবার অনেক এরকম মেধাযুক্ত ক্যান্ডিডেট রয়েছেন যারা সঠিক সময়ে মামলা করেননি। তারা যখন পরে মামলা করেছেন, ফাইল করেছেন যে আমিও তো এরকম ক্যান্ডিডেট, আমাকেও সেম রিলিফ দেওয়া হোক, আমি নির্দিষ্ট তারিখের মধ্যে মামলা করতে পারিনি, তো তাদের মামলা খারিজ হয়ে গেছে সিঙ্গেল বেঞ্চে। বেশ কিছু মামলা পেন্ডিং আছে। আবার ডিভিশনেও তারা চ্যালেঞ্জ করেছিল, তাদের মামলা কিন্তু খারিজ হয়ে গেছে। তো তাদের এখন কি করণীয়? তাদের কিন্তু রাস্তা খুলে গেছে। আর তারা প্রথমত ভুল পথে যাচ্ছিল, তাই তাদের সুরাহা তারা কিন্তু পাননি। যারা সত্যি যোগ্য, যারা বঞ্চিত, যাদের মার্কস বেশি আছে, শুধু তাদের উদ্দেশ্যেই আমার বার্তা, অন্য কারোর পক্ষে নয় যে আমার খুব কম মার্কস আছে আমি মামলা করে চাকরি পাবো, তাহলে শোনার দরকার নেই। যাদের সত্যি বেশি মার্কস আছে বা যারা দেখছেন যে বর্তমানে যে মামলাকারীদের যে মার্কসগুলো, যে কেউ 10, কেউ 11 এরকম যে মার্কস, তার থেকে যদি বেশি মার্কস থাকে তাহলে আপনারা শুনতে পারেন। আপনারা সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছে, ডিভিশন বেঞ্চও এর আগে পর্যবেক্ষণে পথ দেখিয়ে দিয়েছিল, আপনারা সেই পথে যাননি, তাই কিন্তু আপনারা সুরাহা পাননি। আপনারা সবাই ভুল পথে যাচ্ছেন। যে আমাদেরও যে কাট অফ ডেটটা ঠিক করে দেওয়া হয়েছে যে এক একটা জেলার ক্ষেত্রে যে এই তারিখের মধ্যে মামলা করলেই চাকরি, তো সেই কাট অফ ডেটটা বাড়ানো হোক, এই পথে গিয়ে কিন্তু হবে না। সেজন্য কিন্তু আপনাদের সিঙ্গেল বেঞ্চেও খারিজ হয়েছে, ডিভিশন বেঞ্চেও খারিজ হয়েছে। ডিভিশন বেঞ্চ প্রথমেই যখন ডিভিশন বেঞ্চে এই ধরনের মামলা যায়, ডিভিশন বেঞ্চ কিন্তু তখনই একটা পর্যবেক্ষণ দিয়ে দিয়েছিল যে আমার কাছে, মানে বিচারপতিদের নাম আমি উল্লেখ করব না, বিচারপতিরা কিন্তু
মানে পর্যবেক্ষণে বলেই দিয়েছিলেন যে সুরাহাটা কিভাবে হতে পারে। বলেছে এই ধরনের অর্ডার কেউ যদি আমার কাছে মেরিটের বেসিসে আসতো অবশ্যই সেখানে হস্তক্ষেপ করা যেত, কিন্তু সিঙ্গেল বেঞ্চ কি অর্ডার দিয়েছিল, সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছিল যে কনসেন্ট অর্ডার। এটা মানে যত মামলাকারী আছে, যত পক্ষ আছে, রেসপন্ডেন্ট যারা আছে, সবার নাকি সম্মতি রয়েছে মামলাটা মিটিয়ে ফেলার। এবং সম্মতিটা বিভিন্ন কারণে হয়েছে, যে আগে দুর্নীতি করে ঢুকেছে, আগে কম মার্কসদের চাকরি দিয়েছে, তাদের প্যানেল ঘাটবো না, তাই এখন যারা মামলা করছে সবাইকে আমি চাকরি দিয়ে দিই। এর জন্য সবাই ওখানে একটা সমঝোতার মধ্যে এসেছে এবং সেটা হয়েছে, যেটা পরে আর রোখা যায়নি। তো তখন ডিভিশন বেঞ্চ কিন্তু উল্লেখ করে দিয়েছিল, যেহেতু যেই অর্ডারের বলে এদের চাকরি হচ্ছে, সেই অর্ডারে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এটা দুর্নীতি প্রচুর রয়েছে, এই প্যানেলে দুর্নীতি আলাদা করা যাচ্ছে না, উল্লেখ রয়েছে। প্যানেলে বিচারপতিরাই লিখেছেন যে দুর্নীতি রয়েছে, আমি তার মধ্যে ঢুকবো না, আমি সবার কনসেন্টে সবাইকে চাকরি দিয়ে দিচ্ছি। কি সুন্দর অর্ডার হয়েছে। তো যাই হোক, একটা দুর্নীতির একটা মানে অন্যভাবে চাকরি পেয়েও কিন্তু যে সারা জীবন সুরাহা থেকে যায়, এটাও কিন্তু ভুল। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে চাকরি পেয়েও পরবর্তীকালে যে অবৈধভাবে পেয়েছে বলে বা ভুল পথে পেয়েছে বলে বা ভুল কারণে পেয়েছে বলে সব বাতিল হয়ে গেছে। তো প্রত্যেকে যে 2009-এর ক্যান্ডিডেটরা রয়েছে, যারা মামলা করেও মানে তারিখ বাড়াতে মামলা চেয়েছিলেন, যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে মামলা করে চাকরি হবে, তো আমাকে একটু তারিখ বাড়িয়ে দেওয়া হোক, আমিও একই রকম ক্যান্ডিডেট, আমারও নাম্বার, এরকম ব্যাপার রয়েছে। তো তারা কিন্তু সুরাহা পাননি। তাদেরকে যেটা করতে হতো, মেরিটের বেসিসে আর্গুমেন্ট করতে হতো। তাদেরকে কিন্তু মেরিটের বেসিসে আর্গুমেন্ট করতে হবে। যারা যারা এখনো চাকরি পাননি, প্রত্যেকে যদি নাম্বার সত্যি সত্যি যারা চাকরি পাচ্ছে তাদের থেকে বেশি হয়ে থাকে, প্রথমত আপনারা আগে 2009-এর আর 2009-এর যে জেলাভিত্তিক প্যানেলগুলো পাবলিশ করা হয়েছিল, সেই প্যানেলগুলো আগে দেখুন। আপনাদের কাছে না থাকলে আপনারা গুগল করে পেয়ে যাবেন, বা ওয়েবসাইটে থেকেও থাকতে পারে। প্রথমে আগে মূল প্যানেলগুলো দেখুন, সেই প্যানেল দেখে আপনারা কাট অফ লিস্ট, কাট অফ মার্কসটা লিখে নিন খাতায়, যে এই প্যানেলে এই কাট অফ ছিল, আর আপনার মার্কসটা আপনি ক্যালকুলেট করুন। আপনার যদি এই ইন্টারভিউ মার্কস ছাড়া বাকি মার্কস তার থেকে বেশি হয়, বা বর্তমানে যারা চাকরি পাবে মামলাকারী তাদের থেকে যদি বেশি হয়, আপনারা সেগুলো প্রথমে নোট করুন। দরকার পড়লে আপনার কাছে কোনো তথ্য না থাকলে আরটিআই করবেন, যে আমার মার্কস কত ছিল, কী ছিল, আমার ইন্টারভিউর মার্কস কত ছিল, ডিপিএসসিতে আরটিআই করবেন। তো প্রথমে সেটা করুন। করবার পরে আপনাকে মেরিটের বেসিসে মামলা করতে হবে, যে আমার থেকে কম পাওয়ার চাকরি প্রার্থীরা কীভাবে চাকরি পাচ্ছে। সেখানে যদি গ্রাউন্ড আনার চেষ্টা করে যে অনেক ডিলেতে আপনি কোর্টে গেছেন, অনেক দেরি করে, সেই গ্রাউন্ড কিন্তু টিকবে না। কারণ এখন সবে চাকরি পাবে অনেকে, যারা আপনার থেকেও কম মার্কস পাওয়া, তারা কিন্তু এখনও চাকরি পাবে। তারাও কিন্তু 2024-এই মামলা করেছে, ম্যাক্সিমাম 2024-এ মামলা করেছে, খুব দেরি হয়নি। তো ডিলে গ্রাউন্ড সেইভাবে খাটবে না। এরা জয়নিংয়ে ঢুকলেই আপনি গিয়ে মামলা করবেন যে এত কম নাম্বার পেয়ে চাকরি পাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না। মেরিটের বেসিসে করতে হবে। কেন এটা জোর দিয়ে বলছি, এটা ডিভিশন বেঞ্চও পর্যবেক্ষণ করেছে এবং সুপ্রিম কোর্ট অর্ডারে লিখে দিয়েছে পরিষ্কারভাবে। সুপ্রিম কোর্টের অর্ডারটা নিয়ে গিয়ে আপনারা আর্গুমেন্ট করুন এবং মেরিটের বেসিসে করুন। এমন নয় যে আমাকে কাট অফ ডেট বাড়িয়ে দিতে হবে, তাহলে সুরাহা পাবেন না, কারণ সেটা ডিসমিস করে দিয়েছে ডিভিশন বেঞ্চ আমাদের হাইকোর্টে। তার সিঙ্গেল বেঞ্চ ওটা এন্টারটেন করবে না। তাও আপনারা চেষ্টা করুন, সিঙ্গেল বেঞ্চে যান, গিয়ে মেরিটের বেসিসে যে আমার থেকে কম মার্কস পাওয়ারা কীভাবে চাকরি পাচ্ছে, আমি পুরো প্যানেলটাকে চ্যালেঞ্জ করছি, এই অর্ডারের উপর স্টে চাচ্ছি। যেই অর্ডারে দেওয়া হয়েছে যে সবাইকে চাকরি দেওয়া হবে, সেই অর্ডারে আপনারা স্টে চান, দরকার পড়লে ডিভিশনে যান, সেই অর্ডারটার উপর স্টে চেয়ে ডিভিশন বেঞ্চে যান, যে আমার থেকে কম মার্কস পাওয়ারা কেন চাকরি পাবে। চাকরি পাওয়ার কথা আমার মেরিটের বেসিসে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা যারা এই ধরনের অর্ডার, এই যে অর্ডারগুলো হয়েছে যে এই তারিখের মধ্যে মামলা করলেই চাকরি, আপনার যাই নাম্বার থাকুক, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই অর্ডারে যারা যারা বঞ্চিত, যারা যারা এই অর্ডারে বঞ্চিত হচ্ছেন, প্রত্যেকে অ্যাকর্ডিং টু ল অনুযায়ী প্রত্যেকে কোর্টে যেতে পারে, প্রত্যেকে হাইকোর্টে মামলা করতে পারে। যারা বঞ্চিত হচ্ছেন প্রত্যেকে মামলা করবেন, মেরিটের বেসিসে শুনানি হবে, সেখানে ল অনুযায়ী শুনানি হবে। এটা সেটেল ল যে আপনার নাম্বার যদি বেশি থাকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন না। আপনার থেকে কম মার্কস পাওয়ারা একটা মামলা করেছে বলে নির্দিষ্ট তারিখের মধ্যে জব পেয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। মূল প্যানেলটাকে চ্যালেঞ্জ করুন। যেই প্যানেলে একটা সিস্টেম কি, এটা প্রথমে বিচারপতির নাম নিচ্ছি না, সেই বিচারপতি মহাশয় এটা কিন্তু পর্যবেক্ষণ করে বলে দিয়েছিল মালদার ক্ষেত্রে যখন ওই নির্দিষ্ট যে তারিখ দিয়ে দেওয়া হয়েছে যে এই তারিখের মধ্যে মামলা করলে চাকরি পাবেন, তারপরে তারিখে মামলা করে তারা যখন অন্য বিচারপতির বেঞ্চে যায়, তো সেই বিচারপতি কিন্তু পর্যবেক্ষণ করেন যে বিষয়টা কোথায় গলদ হচ্ছে। এটা তো সিম্পল নিয়ম, যে আমার যদি কোনো বঞ্চিত প্রার্থী থেকে থাকে, যারা বঞ্চিত হয়েছে সত্যি সত্যি এবং কম মার্কসটা চাকরি পাচ্ছে, তাহলে আপনি প্যানেলটা ঠিক করুন।
বা আপনি কাট অফটা প্রকাশ করুন, জেলায় কত কাট অফ ছিল। মাত্র তো 2600, কোনো জেলায় 1300 এরকম ভ্যাকান্সি ছিল। তো সেই একটা এই কয়জনের একটা প্যানেল ঠিক করা যাচ্ছে না? সেখানে যদি দুর্নীতি করে কেউ ঢুকে থাকে বা সেখানে যদি কম মার্কসের চাকরি পেয়ে থাকে, আপনি সেটা রিপ্যানেল করুন। বা আপনি যদি রিপ্যানেল না করেন, আপনার কাট অফটা প্রকাশ করুন। সেই কাট অফের উপরে যদি কেউ থাকে, তাহলে শুধু তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা চাকরির যোগ্য। তা না করে আপনারা যারা 11 পেয়েছে, যারা 7 পেয়েছে, সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। এটা একটা আশ্চর্য মানে খেলা হচ্ছে, মানে কিছু বলার নেই। এই খেলায় মানে অনেক গল্প আছে। এই খেলাটা হচ্ছে এবং সবার চোখের সামনে এইভাবে হচ্ছে। এটা চলতে পারে না। যারা পাচ্ছে এই ধরনের অর্ডারের ফলে, ভবিষ্যতে তাদের চাকরি কতদিন থাকবে এটাও একটা প্রশ্ন, যদি কেউ এটার বিরুদ্ধে সেইভাবে লড়াই করে। যারা এই অর্ডারের ফলে বঞ্চিত হয়ে লড়াই করবে, অবশ্যই সুরাহা পাবেন। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে মেরিটের বেসিসে শুনানি করতে। একটা সিম্পল নিয়ম যে আমার যদি বেশি মার্কস থাকে, আমি মামলা করব। আমার থেকে কম কাট অফ চাকরি পাচ্ছে, তাহলে তাকে বাদ দাও দরকার পড়লে, তারপরে আমাকে ঢুকাও। বা আমি যদি বেশি মার্কস পেয়ে থাকি, আমাকে ঢুকাও। কিন্তু যারা মামলা করবে তাদের মার্কস তো দেখা হবে না, কি কম পেলো না কি বেশি পেলো, সবাইকে চাকরি দিয়ে দাও, এটা তো হতে পারে না। তাই আপনারা মূল প্যানেলটাকে চ্যালেঞ্জ করুন। মেধার ভিত্তিতে মেরিটের বেসিসে আর্গুমেন্ট হবে। মূল প্যানেলটাকে, আপনারা বারবার বলছি, মূল প্যানেলটাকে চ্যালেঞ্জ করবেন যে আমার এর থেকে বেশি মার্কস রয়েছে, বা এই যে যারা এখন অর্ডারের ফলে চাকরি পাবে করছে মামলাকারী, তাদের থেকে বেশি মার্কস রয়েছে, তাহলে এরা পেলে আমি কেন পাবো না? কাট অফ ডেট কি করে কোর্ট ঠিক করে দেয়? মেরিটের বেসিসে শুনানি হবে। কিন্তু আপনি যদি ভুল পথে যান যে আমাকে এই ডেটটা বাড়িয়ে দিন, যে এই এই আর একটা ডেট ঠিক করে দিন যে এই তারিখের মধ্যে মামলা করলে আমি সুরাহা পাবো, তাহলে আপনি পারবেন না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। সিঙ্গেল বেঞ্চ যখন এই পর্যবেক্ষণটা দিল, সিঙ্গেল বেঞ্চ মালদার ক্ষেত্রে কাট অফ চেয়ে পাঠিয়েছিল যে আপনারা মালদার 2009 যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে লাস্ট কাট অফ কত গেছে এটা আগে আপনারা রিপোর্ট দিন। তার থেকে যদি কেউ বেশি পেয়ে থাকে, তাদের কনসিডার করা হবে। তার থেকে যারা কম পাচ্ছে, তাদের কিভাবে কনসিডার করা হয়? এটা কিন্তু অন্য বিচারপতি এই অর্ডারটা দিয়েছিল, এবং এই পথে প্রেশার দিয়েছিল বলেই মালদা তখন রিভিউ পিটিশন করেছিল সেই অর্ডারের বেসিসে। মালদা রিভিউ পিটিশন করবার পরে যেই বিচারপতি এই ধরনের অর্ডার দিয়েছিলেন যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে মামলা করলেই চাকরি, সেই বিচারপতি তখন তার অর্ডারটাকে সংশোধন করে নেয় যে ঠিক আছে, তাহলে এই জিনিসটা হবে না, তাহলে আপনারা কনসেন্ট দিচ্ছেন না, তাহলে আবার অন্য বিচারপতির ঘরে যাক মামলাটা, যারা এখন প্রাইমারি মামলা শুনছে, প্রথম থেকে শুনানি হবে। এবং সেটাই উচিত ছিল, এবং সেই ক্ষেত্রে সবাই কিন্তু সুরাহা পেয়েছিল। এবং প্রত্যেক মানে যারা এখনো বঞ্চিত হচ্ছেন তারাও বঞ্চিত হতেন না, যারা নতুন ক্যান্ডিডেট তারাও বঞ্চিত হতেন না। এটাই বলা হয়েছিল রিভিউর পিটিশনে। কিন্তু সেই রিভিউর অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হট করে সুপ্রিম কোর্টে যাওয়া হলো, এবং সেখানে কি বেসিসে আর্গুমেন্ট হলো, সেখানে যথাযথ তথ্য দেওয়া হলো না। সেখান থেকে বলে দেওয়া হলো না, আপনার রিভিউর যে অর্ডারটা সেটা খারিজ করে দিচ্ছে, আগের অর্ডার বহাল থাকবে। যদিও সেই অর্ডারে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি কেউ এই অর্ডারের ফলে বঞ্চিত হন, অবশ্যই মামলা করতে পারেন এবং সেটা মেরিট অনুযায়ী শোনা হবে। তো তারপরে আবার কন্টেম্প ফাইল করে এখন সবাই চাকরির অ্যাপয়েন্টমেন্টের অনুমোদন দিয়ে দিচ্ছে বাধ্য হয়ে, ভয় পেয়ে, যেহেতু রুল ইস্যু হয়ে যাবে, জেলে ঢুকে যাবে, তাই বাধ্য হয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়তে হচ্ছে। কিন্তু যারা এখনো চাকরি পাননি, যারা নির্দিষ্ট ডেটের মধ্যে মামলা করেননি, তাদেরকে বলবো আপনারা কোর্টে যান। সিঙ্গেলে সুরাহা না করলে ডিভিশনে যাবেন, তারপরে সুপ্রিম কোর্টে যাবেন। শেষ পর্যন্ত লড়তে হবে।